আসসালামু আলাইকুম। আজকে কফি চ্যাটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের কফি চ্যাটে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডেনমার্কে বসবাসরত আ উম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল চৌধুরী, যিনি ডেনমার্কের একটি বড় ব্যাংক, দানস্কা ব্যাংকে কর্মরত আ আইটি সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। সো আমরা তার সাথে আজকে কফি আড্ডা দিব। তার বিভিন্ন আম অভিজ্ঞতা, আ তার ক্যারিয়ারের সফলতা, চ্যালেঞ্জ এগুলো নিয়ে আলোচনা করব। যাতে আমরা সবাই একটু ইন্সপায়ার্ড হতে পারি ভবিষ্যতে আপনাদের এই অভিজ্ঞতা যেন কাজে লাগে। সো ১ম এ আমি রফিক ভাইকে তার একটু পরিচয় নিজ মুখে আমি যদিও জানি, আপনার মুখে একটু যদি পরিচয় দেন দর্শকদের জন্যে, এটা খুবই ভালো হয় আরকি। জি, ধন্যবাদ আজাদ ভাই। আমার নাম যেহেতু অলরেডি লেখা আছে, রফিকুল হাসান চৌধুরী। আমি বাংলাদেশে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পাশ করার পর বাংলাদেশে কিছুদিন জব করি, তারপর ফিনল্যান্ডে মুভ করি মাস্টার্স করার জন্য। তো সেখানে আসলে আমি মাস্টার্স করি আইটি সিকিউরিটির উপর, এবং করার পর আহ, নোকিয়াতে কিছুদিন জব করি, নোকিয়ার একটা প্রজেক্টে জব করি। অ্যান্ড দেন 2008-এ আমি মুভ করি ডেনমার্কে, ডান্সকে ব্যাংকে। সো অলমোস্ট 15 ইয়ার্স হয়ে গেছে ডান্সকে ব্যাংকে জব করতেছি। প্রথম বছর আসলে মানে আইটি সিকিউরিটিতে কাজ করি নাই। প্রথম বছর হচ্ছে আপনার লাইক ব্যাংকের বিভিন্ন আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রসেস এগুলি নিয়ে জানতাম, বাট আফটার 1 ইয়ার আমি আপনার মুভ করি সিকিউরিটি ডিপার্টমেন্টে, এবং অলমোস্ট 13 ইয়ার্স এখন কাজ করতেছি আইটি সিকিউরিটিতে। মেইনলি কাজ করি আমি, ধরেন, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অ্যাক্সেস ম্যানেজমেন্টের উপর। আমাদের যে হোম গ্রোন সিকিউরিটি সিস্টেম আছে সেটা ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স, অ্যাডভাইজিং টু দ্য পিপল, স্পেশালি এমপ্লয়িজ। আমরা আসলে এমপ্লয়ি বেসড সলিউশন, সো ইটস নট কাস্টমার বেসড। দ্যাট মিনস আমরা এমপ্লয়ীদের সিকিউরিটি কন্ট্রোল করি আর কি, ডিফারেন্ট সিস্টেমস এর মধ্যে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ধন্যবাদ রফিক ভাই, আম সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। তার মানে আপনার পরিচয় পর্ব থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম, আপনি বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে পড়াশোনার উদ্দেশ্যে মুভ করেছেন এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে আপনি ডেনমার্কে জব নিয়ে এসেছেন, তাই না? জি। সো আপনি যখন ফিনল্যান্ডে মাস্টার্স শেষ করলেন, আপনি কিভাবে ডেনমার্কে জবটা যে ডেনমার্কের ব্যাপারে কিভাবে আগ্রহ হলেন, বা কিভাবে অ্যাপ্লিকেশন বা জবটা কিভাবে ল্যান্ড করলেন? একটু যদি অভিজ্ঞতা বলেন। সেটা অবশ্যই হ্যাঁ বলতে পারি। সেটা হচ্ছে যে আমি যখন মাস্টার্স শেষ করি ফিনল্যান্ডে, তখন মানে যেহেতু ইউনিভার্সিটি ছিলাম, আহ, মানে প্ল্যান ছিল যে পিএইচডি হয়তো শেষ করব। তো মাস্টার শেষ করার পরে প্রফেসরের সাথেই নোকিয়ার একটা প্রজেক্টে রিসার্চার হিসেবে কাজ করতেছিলাম আর কি। তো কাজ করার পর জানি না, সামহাও একঘেয়েমি লাগতেছিল আর কি, রিসার্চ করাটা মনে হচ্ছিল আর কি। তারপর আমি এমনি জব খুঁজতেছিলাম আর কি, বিভিন্ন দেশে, ইউরোপে, ডেনমার্ক, জার্মানি, ফিনল্যান্ড, সব জায়গায় জব খুঁজতেছিলাম আর কি। তো আলটিমেটলি লাইক আফটার 1 মান্থ আমি যখন শুরু করলাম জব সার্চ, ডেনমার্কের এই ব্যাংক থেকেই কল আসলো আর কি। তো তখন আই থিঙ্ক লাইক 2008-এ, তখন আসলে তখনও ব্যাংক ক্রাইসিস শুরু হয় না আর কি, so ওদের প্রচুর লোক দরকার ছিল মনে হচ্ছে আর কি। তো হুম। তখন ওরাই সবকিছু ব্যবস্থা করলো, লাইক আমাদেরকে, মানে আমাদের ফিনল্যান্ড থেকে আমরা 3জন অ্যাপ্লাই করছিলাম আমাদের এক ইউনিভার্সিটির। তো আমাদেরকে ওরা একেবারে কি বলে এটাকে, টিকিট টিকিট দিয়ে নিয়ে আসছিল আর কি, জাস্ট ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি। তো ওইভাবে আসলাম আর কি, আসলাম, ইন্টারভিউ দিলাম, দেওয়ার 1 মাস পরেই ওরা কনফার্ম করলো যে জব আর কি। হুম, বুঝতে পারছি। তো আর এরকম আপনার কোনো আমার ইয়ে ছিল না যে ডেনমার্কে আসবো, বাট অ্যাপ্লাই করলাম, যেটা হয়ে গেল আর কি। খুবই ইন্টারেস্টিং। আ আপনি কোনো জব সাইটের মাধ্যমে জবগুলো চোখ রাখতেন, না কোনো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে?
আমি আসলে জব সাইট, বিকজ তখন ধরেন এখনো যে জব সাইটটা যেটা আছে, জব ইন্ডেক্স, মানে যেগুলি ছিল, মানে আমি আসলে জব সাইট থেকে বের করছি আর কি জবগুলি। কারণ এই বুঝতে জব পারছি। সাইট গুলি আসলে আমার মনে হচ্ছে অনেক কাজে দেয় আর কি। ডিপেন্ডস আর কি। এখন অবশ্য দেখা যায় যে অনেক জবই হচ্ছে আপনার ডেনিশে থাকে আর কি, ডেনিশ ল্যাঙ্গুয়েজে, বাট স্টিল দেয়ার আর মেনি জবস যেটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে আর কি। সো সো যারা স্পেশালি আইটি তে, আই থিঙ্ক মোস্ট অফ দ্য জবস আর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লাইক অ্যাডভার্টাইজমেন্ট। সো সো ইয়া, আই থিঙ্ক জব মানে জব পোর্টাল গুলি ইম্পর্টেন্ট আর কি অ্যাপ্লাই করার জন্য আর কি। দর্শকদের জন্য একটা নোট, আমরা কফি চ্যাট এই চ্যানেলটা মূলত ওপেন করেছি, আর আমাদের আইডিয়া হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন এক্সপার্ট যারা আছে বিভিন্ন ফিল্ডে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব, ক্যারিয়ার ভিত্তিক কনসালটেশন বা উপদেশ নিব, অভিজ্ঞতা নিব, যাতে আমরা এবং আপনারা সবাই উপকৃত হতে পারেন। সো আর আমরা যদি কোনো কমেন্ট করি কোনো ভিডিওর নিচে, আপনারা অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন। আমরা কাউকে ডিসরেসপেক্ট করব না। এটা আমাদের একান্তই গেস্ট বা হোস্টদের ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা কোনো হার্ডকোর রুলস না। এটা একজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা হতে পারে। বাট আপনারা আপনাদের ভিতর যদি কোনো একজন উপকৃত হন আমাদের এই অভিজ্ঞতা বা কনভারসেশনের মাধ্যমে, তাহলেই আমরা সার্থক। আর এটা আসলে রফিক ভাই, ভালো কথা আমরা আপনি যদি বলছেন, যেটা হ্যাঁ, হচ্ছে যে খুব হ্যাঁ বলেন। ইম্পর্টেন্ট কথা আর কি এটা, যে বিকজ এটা হচ্ছে আমার ভিউ, আমি এক্সপ্রেস করতেছি, লাইক আমি কিরকম ফিল করতেছি জব নিয়ে আর কি ডেনমার্ক। এটা হয়তো ডিফারেন্ট পিপলের জন্য ডিফারেন্ট হবে আর কি, বেসড অন সারাউন্ডিংস, লাইক কলিগস, জব কালচার, তারপর হচ্ছে জব ডেফিনেশন, কি কাজ করছে, তারপর বেস করে ডিফারেন্ট হবে আর কি। এক্স্যাক্টলি। সো আপনি হচ্ছে মূলত জব যে সাইটগুলো আছে ওগুলোর মাধ্যমে এপ্লাই করছেন। তখন ওই অনুযায়ী আপনি ইন্টারভিউ ইনভাইটেশন পেয়েছেন, জাস্ট ফর্মাল ওয়েতে ডেনমার্কে মুভ করেছেন। সো দর্শকদের জন্য এখানে একটা নোট, ডেনমার্কে প্রচুর আইটি এক্সপার্টদের চাহিদা রয়েছে। আপনারা যদি বাংলাদেশ থেকে ভালো অভিজ্ঞতা থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিছু জব সাইটের লিংক দিয়ে দিব, ওখানে আপনারা চোখ রাখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন। এবং আমার অভিজ্ঞতায় অনেক আইটি এক্সপার্ট শুধু জব নিয়ে ডেনমার্কে মুভ করেছে। সো এটা জি। পসিবল। হ্যাঁ, রফিক ভাই, তো আপনি যখন ১৫ বছর একটা প্রতিষ্ঠানে আছেন, দানস্কা ব্যাংক, অবশ্যই ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তা না হলে অবশ্যই এতদিন থাকার কথা না। সো আপনার অভিজ্ঞতা কি ডেনমার্কের যে ওয়ার্কিং কালচার, এটা সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন? তাহলে আমার কাছে ওয়ার্কিং কালচারটা মানে নট সো স্ট্রেসফুল মনে হচ্ছে আর কি। লাইক আমি তো কাজ করতেছি 15 ইয়ার্স, তো লাইক আপনার এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই মেনটেন করা যায়। ফর এক্সাম্পল, লাইক আমি জানি না এখন কি অবস্থা বাংলাদেশের জব মার্কেটের, বা লাইক ওয়ার্কিং টাইম কিরকম, বাট এখানে আসলে 4টার পরে কখনোই কাজ করতে হয় না আপনাকে। আপনার ইচ্ছা, আপনি 4টা হচ্ছে ম্যাক্স। দেখা যাচ্ছে যে মানে বিকাল 4টা বাজলেই সব লোকজন অফিস থেকে চলে যাচ্ছে আর কি। আর উইকেন্ড তো আসলে কাজ করার কোনো অপশনই নাই, মানে অপশন বলতে বোঝাচ্ছি যে মানে হুম, কাজের জন্য কোনো প্রেশারই নাই আপনার। তো এবং আসলে এখানে কোনো টাইম মেনটেন বলে কিছু নাই আর কি, যে আপনাকে 9টার সময় অফিসে যেতে হবে, 4টার সময় বের হতে হবে, এরকম কোনো মানে ফিক্সড কোনো রুল নাই আর কি। অবশ্য রিকমেন্ড করে, ফর এক্সাম্পল আমার ডিপার্টমেন্টও রিকমেন্ড করে যে 10টা থেকে 2টার মধ্যে যেন থাকে আর কি, তাহলে হয়তো মিটিং যদি থাকে এটা সেট করতে সুবিধা হয় আর কি। বাট এটা মানে না যে আপনাকে অবশ্যই থাকতে হবে আর কি। আপনি কাজ থাকলে আপনি, মানে যদি আপনার অন্য কোনো কাজ থাকে, আপনি জাস্ট একটা মেইল ড্রপ করে ম্যানেজারকে চলে যেতে পারেন আর কি, কোনো সমস্যা নেই আর কি। সো এদিক দিয়ে খুবই ফ্লেক্সিবল। আমার কাছে কখনোই প্রেশার মনে হয় নাই এই কাজ করতে গিয়ে, যে ধরেন যে আমাকে এই কাজটা এখনই শেষ করতে হবে, এটা শেষ না করলে প্রবলেম হবে, এরকম কোনো প্রেশারই আমার কাছে কখনো মনে হয় না আর কি। আর হচ্ছে এক্স্যাক্টলি। ধরেন এটা ডিপেন্ড করে আপনার, ধরেন অফকোর্স এটা ডিপেন্ড করে আপনার কলিগরা কিরকম, বা আপনার ম্যানেজার কিরকম, সবকিছুর উপর ডিপেন্ড করে। এন্ড অলসো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ধরেন আপনি যদি কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট হন, দেন বেসিক্যালি এটা বলতে হয় না, বাট দে আর অলরেডি ডিপেন্ডেন্ট অন ইউ। দ্যাট মিনস
লাইক আপনি এরকম একটা পরিবেশ ক্রিয়েট করে ফেলবেন আপনার জবের মধ্যে, দ্যাট দ্যাট আপনাকে অবশ্যই মানে ওদেরকে দরকার হবে আর কি। সো আমার যেটা কাছে যেটা মনে হয়, লাগে আপনার ধরেন আমি যখন প্রথমে কাজ শুরু করলাম, এটা একটু সময় লাগছে আমার, মানে ধরেন আইটি সিস্টেম সম্বন্ধে জানতে। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আসলে ব্যাংকের কোর ব্যাংকিং সম্বন্ধে কিছুই জানি না, বিকজ আমি আসলে ওইদিকে তো কাজ করি না, আমি আসলে কাজ করি আইটি সিকিউরিটিতে। সো ওই রিলেটেড কাজই জানি আর কি আমি। সো ব্যাংক, রিয়েল ব্যাংক কিভাবে কাজ করে ওইগুলি সম্বন্ধে আমার কোনো ধারণা নাই আসলে। বা ধরেন অনেক হয়তো বলতে পারেন যে বাংলাদেশের ব্যাংকে কাজ করতে অনেক বেনিফিট পাওয়া যায়, এখানে আসলে মানে আপনি জাস্ট ব্যাংক, যখন কোনো ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, আপনি হচ্ছেন ইউ আর জাস্ট নর্মাল কাস্টমার। আপনি যখন এমপ্লয়ি, এটা আসলে কোনো এক্সট্রা বেনিফিট আপনি পাবেন না আর কি। না। বিকজ আমার একটা অভিজ্ঞতা আছে এরকম আর কি, যে আমি মনে করলাম যে আমি যখন ব্যাংকে গিয়ে বললাম যে আমি এমপ্লয়ি, মানে ওদের কাছে এটা কোনো মানে এক্সট্রা বেনিফিটই মনে হলো না আর কি, যে এমপ্লয়ি থাকাটা। সো স্পেশালি আমি যখন এই এই আমার 15 বছরে আমার যতগুলি ম্যানেজার আসছে, মানে দে আর রিয়েলি হেল্পফুল আমি বলবো আর কি। যে আমার কাছে কখনোই মনে হয় না যে লাইক, আপনি বলতে পারেন যে এখন অবশ্য আমার ডিপার্টমেন্টে ফরেনার আসতেছে, বিকজ লাস্ট 10 years আই ওয়াজ দ্য অনলি ফরেনার, ইউ ক্যান সে, লাইক সব ডেনিশ পিপল এর মধ্যে আমি হচ্ছে একজন ফরেনার। যে হুম। বাট তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি ডিফারেন্টলি ট্রিট হচ্ছে আর কি। কিছু তো সমস্যা হয়, ফর এক্সাম্পল লাইক প্রথম দিকে আমি ওদের ডেনিশ কথা কিছুই বুঝতাম না, বিকজ লোক ওরা 10 জন এমপ্লয়ি আর আমি হচ্ছি না একজন ফরেনার। তো ওরা আমার সাথে ইংলিশে কথা বলতো, বাট যখন ওরা নিজেরা কথা বলতো ডেনিশে কথা বলতো, হয়তো আমি অনেক কিছু মিস করে যেতাম আর কি। এখন যেটা সুবিধা হচ্ছে, লাইক আমি ডেনিশ হয়তো তো ফ্লুয়েন্ট না, বাট আলহামদুলিল্লাহ সবই বুঝতে পারি আর কি। ডেনমার্কে ওরা যখন ডেনিশ ভাষায় কথা বলে আর কি। তো এই অ্যাডভান্টেজটা এখন হচ্ছে আমার আর কি, যে যে যদি ওরা ডেনিশে কথা বলে, বাট আই ক্যান ক্যাচ আপ এভরিথিং। তো সেটা। আর কলিগ যারা আছে আমার আসলে, আহ, মানে এটা আসলে বুঝতেছি না, এটা হয়তো বাংলাদেশের মতো কালচার না। ফর এক্সাম্পল এখানে আমি যতগুলি কলিগ দেখলাম আমার, ইউ ক্যান সে আমি অলসো 15 বছর ধরে কাজ করতেছি, লাইক আমার সব কলিগরা হয়তো 25, 20, 25 বছর ধরে কাজ করতেছে। সো লাইক ওরা আসলে জব সুইচের কোনো চিন্তাই করে না আর কি ওদের মধ্যে। তো এই জন্য আসলে মানে অনেকদিন ধরে একজনের সাথে কাজ করতে করতে, লাইক আমার কাছে মনে হয় না যে ওরা ডিফারেন্ট কেউ আর কি। তো এই অ্যাডভান্টেজটা আছে আর কি এখানে। এখন হয়তো নতুন কোনো কোম্পানিতে যারা জব সুইচ করে, ওদের জন্য হয়তো নিউ এক্সপিরিয়েন্স হতে পারে, বাট আমার জন্য আসলে মানে আমার কাছে মনে হয় না যে আমি কোনো নতুন অর্গানাইজেশনে যাচ্ছি আর কি, বা দে আর অল নোন টু মি অলওয়েজ আর কি। হুম, এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে আর কি আমার জন্য। বুঝতে পারছি। সো আবার একটু যদি পেছনে তাকাই, আপনি ডেনমার্কে বা ফিনল্যান্ডে আসার আগে বাংলাদেশে বুয়েটে পড়াশোনা করেছেন। ওখান থেকে পাশ করার পর কিছুদিন টিচিং এ টিচিং প্রফেশনে ছিলেন, রাইট? হ্যাঁ, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম 4 বছর আর কি, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। নাইস। সেজন্য আসলে আমার বাইরে আসা, যে আমি এসে মাস্টার্স পিএইচডি করব, কিন্তু আলটিমেটলি মাস্টার্স করার পর আর পিএইচডি করা হয় না, জব পেয়ে যাওয়ার পর সব স্টপ হয়ে গেছে আর কি। অনেক সময় সিচুয়েশনে বা বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমাদের গোলটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় আর কি, হ্যাঁ। উম, সেটাই। আর আম, ডেনমার্কের এই প্রথম দিকে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় আপনি যখন মুভ করছেন, আম, কি ধরনের চ্যালেঞ্জ আপনার কি কিছু মনে আছে একটু শেয়ার করবেন? আহ, ডেনমার্কে আসলে প্রথম যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে বাসা। মানে আপনি জব নিয়ে আসেন বা যেভাবে আসেন কেন না কেন, বাসাটা হচ্ছে মানে চ্যালেঞ্জ। এবং এটা আমার মনে হচ্ছে 2008-এ যখন আমি আসি, তখন যে প্রবলেমটা ছিল এখনো সেম প্রবলেম, বাসা পাওয়াটা আর কি। অ্যাডভান্টেজ যেটা ছিল আমার জন্য, ওরা আমি যখন ডেনমার্কে ফার্স্ট আসি তখন আমাকে 2 মাসের জন্য একটা বাসা দিচ্ছিল আর কি, ড্যানস্কে ব্যাংক থেকেই সেটেল হওয়ার জন্য। বাট উইদিন 2 মান্থস আই নিড টু ফাইন্ড এ নিউ হাউস অর অ্যাপার্টমেন্ট, হোয়াট এভার, মানে যেটাই হোক আর কি। সো সো ওই প্রথম 2 মাস আমার কষ্টটা কম হয়েছে। সো আমার যেটা অ্যাডভান্টেজ ছিল যে 2 মাসের মধ্যে আমি ট্রাই করছি অনেক, করার পরে বাসা পাওয়া গেছে, বাট কস্টলি বাসা ছিল আর কি। মানে যেটাকে বলে যে হয়তো রেন্টের মোর দেন 50% চলে যায় বাসাতে আর কি, তখন এরকম ছিল আর কি। তো আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি বাসা না পান, তাহলে আপনার এখানে যেটা বলে যে সিপিআর নাম্বার বা সিভিলিয়ান যে পপুলেশন রেজিস্টার, যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা হয়, সেটা আবার অ্যাপ্লাই করা যায় না আর কি।
এবং সেটা অ্যাপ্লাই না করতে পারলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট না করতে পারলে আপনার স্যালারি আসবে না। সো মানে প্রত্যেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি। সো বাসাটা ছিল মেইন প্রবলেম আসলে আমার। আমি 2 মাস থাকার পরও বাসা ম্যানেজ করতে পারি নাই। তারপর আবার ব্যাংকের কাছে রিকোয়েস্ট করলাম যে আরো 2 মাস বাড়ানোর জন্য। তো 4 মাস আসলে আমি ছিলাম ব্যাংকের বাসায়, তারপর একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাই আর কি। তো সেটা ফার্স্ট ছিল। তারপর তো প্রবলেম ছিলই আপনার ডেনিশ না জানা, কারণ আপনি তখন প্রথম যখন আসছেন আপনার এই যে কাজগুলি করতে হবে আপনাকে, সেটা তো এখন ধরেন হয়তো আমাদের অনেক পরিচিত আছে, আমরা জানি কি করতে হয় আর কি, কেউ আসলে হয়তো হেল্প করি আমরা। তখন তো আসলে মানে আমি আর পরিচিত কেউ ছিল না, সে সবকিছু নিজেকেই করতে হয়েছে আর কি। যে আমাকে যে ধরেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে নিজের, আপনাকে এই যে এখানে যেটা কমিউন বলে বা মিউনিসিপ্যালিটি বলে সেখানে নিজের গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সিপিআর নাম্বার নিতে হবে, সবকিছু নিজের করতে হয় আর কি তখন। বা এই প্রসেস গুলো জানা ছিল না যে আমাকে আমাকে এই স্টেপ গুলি ফলো করতে হবে আর কি। এখন যেরকম হয়তো প্রচুর লোকজন আছে, সবাই জেনে যায় যে হ্যাঁ, সবাই হেল্প চায় যে আমি কি কি কাজ করতে হবে, আগে থেকে আমরা জানি আর কি। তো সেই সেই প্রবলেমটা ধরেন আমি একটু ফেস করছি। তারপর তো অফকোর্স আপনার তখন তো মানে যেহেতু কম লোকজন ছিল, খাওয়া দাওয়ার একটা প্রবলেম ছিল যে ধরেন আমি এখানে হালাল খাবার পাবো কোথায়, এই জিনিসগুলো মানে সমস্যা ছিল আর কি। আর এত দোকানও ছিল না তখন। এখন যেরকম প্রচুর দোকান হয়ে গেছে আর কি বিভিন্ন জায়গায়। তো এটাও ছিল একটা প্রবলেম আর কি তখন আর কি। বাট আদার দেন দ্যাট, অবশ্য বাচ্চার এডুকেশন সেটাও একটা, যারা বাচ্চা নিয়ে আসেন আর কি ওদের জন্য একটা থিঙ্কিং রাখতে হয় আর কি। ফর এক্সাম্পল যে আমার বাচ্চাকে কি আমি ডেনিশেই পড়াবো, না আমি এখানেই থাকবো, না আমি অন্য দেশে মুভ করব। যদি অন্য দেশে মুভ করি তাহলে তো আমাকে ডেনিশ এডুকেশনে না পড়ানোটাই ভালো। আর যদি এখানে থাকি তাহলে ডেনিশ এডুকেশনে পড়ানোটাই ভালো, বিকজ দেন ওর জন্য ভবিষ্যতে বেনিফিট। তো অনেক কিছু চিন্তা করতে হয় আর কি আপনাকে, যে যখন প্রথমে আসছি আর কি। কারণ আমার দিকে প্রথম দিকে আমার যেটা ছিল, আমি জানি না আমি থাকবো কিনা, তো আমার ছেলেকে ইংলিশ স্কুলে পড়ালাম। আফটার 4 ইয়ার্স তখন মনে হচ্ছে না, মনে হচ্ছে থাকা হয়ে যাবে, দেন আই হ্যাভ ওকে সুইচ করলাম ডেনিশ এডুকেশন সিস্টেমে। ওর জন্য হয়তো একটু কষ্ট হয়েছে, বাট বাট এটা আসলে একটা বিশাল ফ্যাক্টর যে আগে থেকে যদি প্ল্যান থাকে যে আমরা এখানেই থাকবো, সেটেল হব, দেন বাচ্চার এডুকেশনটা এইভাবেই ডিসাইড করা উচিত আর কি। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় সবকিছুই ছিল আর কি। ধন্যবাদ আপনার আহ, বিস্তারিত আপনার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য। এটা আসলেও খুবই হেল্পফুল হবে যারা নতুন প্ল্যান করে। যদি ভালো ইনফরমেশন না থাকে প্ল্যান করতে একটু সমস্যা হয় এবং আসার পরে একটু সমস্যা হয়।